চলুন আজ আমরা ডুব দিই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এক কাল্পনিক যাত্রায়। এটা কিন্তু শুধু একটা সাধারণ মহাকাব্য নয়। প্রায় ৭০০ বছরের পুরনো এই লেখাটা শুধু নরকের একটা মানচিত্রই আঁকেনি, বরং বলা যায় একটা গোটা ভাষার জন্ম দিয়েছিল। এই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখছেন, নরকের একেবারে শেষ মাথায়, এখানেই গল্পের শেষ। কিন্তু এই গল্পের শুরুটা কিন্তু কোনো দানবকে দিয়ে হয়নি। শুরু হয়েছিল এমন একজনকে দিয়ে যাকে তার নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হয়েছিল। তো এই মহাকাব্যকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে সেই মানুষটাকে বুঝতে হবে, মানে দান্তে আলিগেরি আর তার সময়কার সেই দুনিয়াটা, যেই দুনিয়া তাকে একরকম তাড়িয়ে দিয়েছিল। দান্তে আলিগিয়ারি নামটা তো অনেকেই শুনেছেন। তিনি ছিলেন ফ্লোরেন্সের একজন দারুণ মেধাবী রাজনীতিবিদ এবং কবি। ১২৬৫ সালে তার জন্ম, আর শহরের যে রাজনৈতিক অস্থিরতা তার মধ্যে তিনি গভীরভাবে জড়িয়েছিলেন, আর এই ব্যাপারটাই কিন্তু তার লেখার ওপর বিশাল একটা প্রভাব ফেলেছিল। তার জীবনটা কিন্তু বেশ নাটকীয় ছিল। দেখুন, ১৩০২ সালে হঠাৎ করেই তার রাজনৈতিক জীবনের ইতি ঘটে। ক্ষমতার পালাবদলে তাকে চিরদিনের জন্য নির্বাসনে পাঠানো হয়। ভাবুন তো, শর্ত ছিল এমন যে যদি তিনি ফ্লোরেন্সে ফিরে আসেন তবে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। তো নির্বাসনে গিয়ে দান্তে একটা বড়সড় সমস্যায় পড়লেন। তখনকার দিনে ইতালিতে, মানে অভিজাত মহলে, যত বড় বড় লেখালেখি হতো সবই হতো ল্যাটিন ভাষায়। সমস্যাটা হলো এই ভাষাটা সাধারণ মানুষ বুঝত না। এটা ছিল শুধু শিক্ষিত আর ক্ষমতাবানদের ভাষা। আর এই সমস্যা থেকেই দান্তে একটা যুগান্তকারী সমাধানের কথা ভাবলেন। বলা যায় তিনি একটা নতুন মিশন হাতে নিলেন, সাধারণ মানুষের জন্য একটা সাহিত্যিক পথ তৈরি করার মিশন। ব্যাপারটা একটু দেখুন, একদিকে ছিল ল্যাটিন, অভিজাত, অপরিবর্তনীয়, শিক্ষিতদের ভাষা, আর অন্যদিকে ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, মানে ফ্লোরেন্সের উপভাষা, যেটাকে তখনকার সমাজ একরকম ছোট লোকের ভাষা বা অপভাষা বলে মনে করত। দান্তের বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল এই মর্যাদাপূর্ণ ল্যাটিনকে বাদ দিয়ে তার মহাকাব্যটা ওই সাধারণ মানুষের ভাষাতেই লেখা। আসলে এটা শুধু ভাষা বদলানোর একটা সিদ্ধান্ত ছিল না, এর পেছনে একটা বড় রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। তিনি চেয়েছিলেন এই সাধারণ ভাষার মাধ্যমে ইতালির ওই বিভক্ত মানুষগুলোর মধ্যে একটা একতার অনুভূতি জাগিয়ে তুলতে, একটা অভিন্ন পরিচয় তৈরি করতে। আর এই মিশন থেকেই জন্ম নিল তার সেই অমর সৃষ্টি ইনফার্নো। এটা ছিল তার বিখ্যাত ডিভাইন কমেডির প্রথম অংশ। গল্পটা হলো একটা রূপক যাত্রা যা শুরু হয়েছিল ১৩০০ সালের গুড ফ্রাইডের দিনে। তো দান্তের সেই যাত্রা শুরু হলো নরকে প্রবেশের মধ্য দিয়ে, এমন একটা জগৎ যেখানে কান পাতলেই শোনা যায় শুধু অবিরাম কান্নার শব্দ আর হাহাকার। তিনি সেখানে গিয়ে দেখলেন নরক আসলে একটা স্তরে স্তরে সাজানো ভয়ঙ্কর জায়গা। সেখানে মিনোস নামের এক দানব আত্মাদের বিচার করে, আর তাদের পাপ অনুযায়ী ঠিক করে দেয় কে নরকের কোন স্তরে শাস্তি ভোগ করবে। মানে যার যেমন পাপ তার জন্য ঠিক তেমন শাস্তির ব্যবস্থা। কিন্তু এই ভয়াবহতার মধ্যেও দান্তে মানুষের ভেতরের কষ্ট, তাদের ট্র্যাজেডিকে তুলে ধরেছেন। যেমন ওই বিখ্যাত প্রেমিক প্রেমিকা পাওলো আর ফ্রাঞ্চেস্কার গল্পটা। তাদের যন্ত্রণার মধ্যে দিয়েও ফুটে উঠেছে ভালোবাসার আরতি। যাত্রাটা শেষ হয় একেবারে মন্দের কেন্দ্রে পৌঁছে। সেখানে এক জমে যাওয়া বরফের হ্রদের মাঝখানে দান্তে খুঁজে পান শয়তানকে। কিন্তু অবাক করা ব্যাপার হল, শয়তান সেখানে আগুনে জ্বলে গর্জন করছে না, বরং বরফের মধ্যে ক্ষমতাহীন হয়ে আটকে আছে। এই পর্যন্ত শুনে একটা প্রশ্ন আসতেই পারে, আর সেটা হলো কবিতাটার নাম নিয়ে। ভাবুন তো, এত ভয়ঙ্কর একটা নরক যাত্রা, অথচ বইটার নাম কমেডি কেন? শুনতে একটু অদ্ভুত লাগলেও এর উত্তরের মধ্যেই কিন্তু দান্তের পুরো কাজের আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। আসলে দান্তের সময়ে কমেডি বলতে হাসির গল্প বোঝাতো না। ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী কমেডি হলো এমন একটা গল্প যা সাধারণ মানুষের ভাষায় লেখা হয়, আর যার শুরুটা হয় দুর্দশা দিয়ে, যেমনটা এখানে নরক দিয়ে শুরু হয়েছে, কিন্তু শেষটা হয় ভালো কিছু দিয়ে, মানে স্বর্গে পৌঁছানোর মাধ্যমে। আর এখানেই আমরা দান্তের কাজের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী প্রভাবটা দেখতে পাই। তার আসল উত্তরাধিকার কি ছিল? এই যে তিনি ফ্লোরেন্সের সাধারণ উপভাষায় তার মহাকাব্যটা লিখলেন, এর ফলে ওই সাধারণ ভাষাটাই একটা অন্য মাত্রায় পৌঁছে গেল, এতটাই যে এটাই আধুনিক ইতালীয় ভাষার মূল ভিত্তি হয়ে দাঁড়াল। মানে তার লেখার প্রভাব ছিল অংশনান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দান্তে আসলে আমাদের জন্য একটা নয়, দুটো অসাধারণ জিনিস রেখে গেছেন। এক, তার কবিতাটা ন্যায়, পাপ আর মুক্তির এক অবিস্মরণীয় গল্প,
আর ২ যে ভাষায় তিনি এটা লিখেছিলেন সেই ভাষাটা নিজেই তিনি এক অর্থে ইতালীয় ভাষার জনক। দান্তে তার সময়কার পৃথিবীকে বোঝার জন্য তাকে ব্যাখ্যা করার জন্য একটা নতুন ভাষা তৈরি করেছিলেন। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা আমাদের এই জটিল পৃথিবীকে বোঝার জন্য শব্দ খুঁজে পাই কিভাবে? আসলে ভাষা তো শুধু পৃথিবীকে বর্ণনা করে না, অনেক সময় পৃথিবীকে তৈরিও করে।